হ্যালো, আমি আম্মি বলছি। আমি আজকে তোমাদের মুকুট নাটকের, রবীন্দ্রনাথের মুকুট নাটকের কোয়েশ্চেন আনসারগুলো, প্রশ্নোত্তরগুলো দেব। আগের দিন আমি তোমাদের প্রথম অঙ্কের প্রশ্নোত্তরগুলো দিয়েছিলাম। আজকে দ্বিতীয় অঙ্কের প্রশ্নোত্তর দেব। তবে একটা কথা বলি, দ্বিতীয় অঙ্কের প্রশ্নোত্তর অনেকগুলো আছে, সেই জন্য এটা আমি দুটো ভিডিওতে ভাগ করে দেব। ঠিক আছে? তাহলে তোমরা দ্বিতীয় অঙ্কটা আশা করি পড়ে নিয়েছো। তাহলে তোমাদের একটা মোটামুটি ধারণাটা থাকবে। এরপরে তোমরা প্রশ্নগুলো শোনো এবং তারপরে আমি যেভাবে উত্তরগুলো বলছি সেগুলোও শোনো, নিয়ে তারপর তোমাদের মতো করে উত্তরটা লিখবে। তাহলে খাতা পেন নিয়ে যথারীতি বসে পড়ো। এবার আমি প্রশ্নগুলো শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, এবার 1 নম্বর প্রশ্ন বলি। কিন্তু এই গোলমালি যুদ্ধে আমাদের অসুবিধে ঘটল। ক, বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? খ, কাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল? গ, যুদ্ধটা গোলমেলে ছিল কেন? ঘ, যুদ্ধে কি অসুবিধে ঘটল তা দূর করার জন্য কি প্রচেষ্টা হয়েছিল? ক হচ্ছে বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে বক্তা একজন বিশেষ দূত, সে রাজধর অর্থাৎ ছোট রাজকুমারকে উদ্দেশ্য করে বলেছেন। খ, কাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল? আরাকান রাজের সঙ্গে ত্রিপুরার রাজার যুদ্ধ হয়েছিল। আরাকান রাজ বারবার যুদ্ধে হেরে গিয়েও ত্রিপুরার কাছে চট্টগ্রাম সীমানা অঞ্চলে উপস্থিত হন এবং নানা রকম সংঘাত শুরু করেন, ফলে মহারাজ অমরমাণিক্যকে যুদ্ধ শুরু করতে হয়। গ, যুদ্ধটা গোলমেলে ছিল কেন? প্রথম থেকেই রাজধর 5000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকছিলেন। ইশাখা এক প্রান্তে যুদ্ধ করছিলেন, ইন্দ্রকুমার আরেক প্রান্তে যুদ্ধ করছিলেন, কারোর সঙ্গেই যোগাযোগ ছিল না। এতে পুরো ব্যাপারটা গোলমেলে হয়ে যায়। ঘ, যুদ্ধে কি অসুবিধে ঘটল তা দূর করার জন্য কী প্রচেষ্টা হয়েছিল? যুদ্ধে মূল অসুবিধে হলো পারস্পরিক সংযোগের অভাব। আরাকান রাজ প্রচুর সৈন্য নিয়ে আক্রমণ করেন, যা পরিকল্পনা করা যায়নি। এক প্রান্তে যুবরাজ যুদ্ধ করছেন, অন্য প্রান্তগুলিতে ইশাখা ও ইন্দ্রকুমার যুদ্ধ করছেন। রাজধর 5000 সৈন্য নিয়ে কোথায় অবস্থান করছেন তাও সকলেরই অজানা। একসময় যুবরাজ বিপদে পড়ায় ইন্দ্রকুমার তাকে উদ্ধার করে আনেন। এত অসুবিধে হয় রাজধরের কাছে দূত পাঠানো হয়েছিল এই কারণে, যাতে রাজধর তার 5000 সৈন্য নিয়ে নতুন করে আক্রমণ করতে পারে আরাকান রাজকে। কিন্তু রাজধর অন্য মতলব করেন এবং অকস্মাৎ নদী পার হয়ে সন্ধ্যার অন্ধকারে আরাকান রাজকে আক্রমণ করেন এবং সফলতা লাভ করেন। এবার আসছি 2 নম্বর। দেখুন রাজকুমার, আমাকে বন্দি করে আপনাদের কোনো লাভ নেই। ক, বক্তাকে তিনি কাকে রাজকুমার বলে সম্বোধন করেছেন? খ, দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল? গ, উপরোক্ত ঘটনাটি কোথায় ঘটেছিল? ক, বক্তাকে তিনি কাকে রাজকুমার বলে সম্বোধন করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে উদ্ধৃত অংশের বক্তা আরাকান রাজ, তিনি রাজধরকে রাজকুমার বলে সম্বোধন করেছেন। খ, দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল? রাজধর যখন আরাকান রাজকে বন্দি করার কথা জানায়, তখন আরাকান রাজ বলেন তাকে বন্দি করলেও যুদ্ধ থেমে থাকবে না, কারণ তার ভাই হামচু নেতৃত্বে যুদ্ধ চলবে। এ কথার উত্তরে রাজধর তাকে মুক্তি দিতে রাজি হলেও কিন্তু কিছু শর্তে। আরাকান রাজ তাকে 500 ব্রহ্মদেশের ঘোড়া, 3টে হাতি স্মারক হিসেবে দিতে রাজি হন এবং পরাজয় স্বীকার করে সন্ধিপত্রে সই করতেও রাজি হন। রাজধর কিন্তু পরাজয়ের নিদর্শন হিসেবে আরাকান রাজের মুকুটটি দাবি করেন। আরাকান রাজ প্রথমে অসম্মত হলেও পরে রাজধরের প্রস্তাবে সম্মত হয়ে বলেন যে মুকুটটি রাজধর নিলেও আরাকানবাসীদের সঙ্গে চিরশত্রুতাও তিনি ঘরে নিয়ে যাচ্ছেন। মুকুট ফিরে না পাওয়া পর্যন্ত এই শত্রুতা থাকবে। রাজধর মুকুট পাওয়ার পর আরাকান রাজকে যুদ্ধ নিবারণের আদেশপত্র নিয়ে দূতকে ত্রিপুরার শিবিরে পাঠাতে বলেন। আরাকান রাজ এ ব্যাপারে সম্মতি প্রকাশ করেন। উপরোক্ত ঘটনাটি কোথায় ঘটেছিল? উপরোক্ত ঘটনাটি ঘটেছিল আরাকান রাজের শিবিরে। রাজধর যেখানে অতর্কিত আক্রমণ করেন এবং আরাকান রাজকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। আচ্ছা,
এবার আসছি আমি 3 নম্বর প্রশ্ন। না ভাই, আমরা 3 ভাই একত্রে বেরিয়েছি, বিজয়লক্ষ্মীর প্রসাদ আমরা ভাগ করে ভোগলা করতে পারলে আমার তো মনে দুঃখ থেকে যাবে। ক, বক্তা কে, 3 ভাই কে কে? খ, প্রসঙ্গ কি? গ, বিজয়লক্ষ্মীর প্রসাদ কি? ঘ, এই অংশে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করো। ক হচ্ছে বক্তা কে, 3 ভাই কে কে? রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে আলোচ্য অংশের বক্তা ত্রিপুরার যুবরাজ চন্দ্রমাণিক্য। 3 ভাই হলেন যুবরাজ চন্দ্রমাণিক্য, মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার ও ছোট রাজকুমার রাজধর। খ, প্রসঙ্গ কি? আরাকান রাজ্যের সঙ্গে যুদ্ধে ত্রিপুরার জয় হয়, কিন্তু এই জয়ের প্রধান কাণ্ডারি রাজধর। তবে সেই এসে না পৌঁছনোয় যুবরাজের মন ভালো নেই, আর এই জন্যই বিজয় উৎসব পালন করতেও তার কষ্ট হচ্ছে। যুবরাজ রাজধরকে অত্যন্ত স্নেহ করতেন, তাই সুখের সময় রাজধর কাছে না থাকায় তিনি অত্যন্ত বেদনাগ্রস্ত। গ হচ্ছে বিজয়লক্ষ্মীর প্রসাদ কী? বিজয়লক্ষ্মীর প্রসাদ বলতে জয়ের আনন্দকেই বোঝানো হয়েছে। জয়ী হওয়ার পরে সেই আনন্দ উদযাপন করা হয়, সেই আনন্দে সামিল হওয়াকেও বিজয়লক্ষ্মীর প্রসাদ বলা যেতে পারে। এবার ঘ, এই অংশে বক্তার চরিত্রে বৈশিষ্ট্য বর্ণনা করো। যুবরাজ তার ছোট ভাই রাজধরকে অত্যন্ত ভালোবাসেন, তাই ভাইয়ের কোনো দোষও তিনি দেখতে পান না। যুবরাজ অত্যন্ত উদার প্রকৃতির মানুষ, রাজ্যের সকলেই তাকে খুব ভালোবাসে। তিনি বড়দের প্রতি যেমন শ্রদ্ধাশীল, ছোটদেরও তিনি খুব ভালোবাসেন। অত্যন্ত ভালো মানুষ হওয়ায় অনেক সময় তাকে বিপদে পড়তে হয়। সংসারের জটিলতা তিনি একদম বোঝেন না, কোনো মানুষ যে তার ক্ষতি করতে পারে এ কথা তিনি বিশ্বাস করেন না। রাজধরের প্রতি তার স্নেহ অপরিসীম, তবে মধ্যম ভ্রাতা ইন্দ্রকুমারকেও তিনি খুব ভালোবাসেন। এটা হলো তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসছি 4 নম্বর প্রশ্নে। এই মুকুট আমি তোমাকেই পরিয়ে দিচ্ছি। ক, বক্তাকে, কাকে উদ্দেশ্য করে বলেছেন? খ, কোন মুকুটের কথা বলা হয়েছে? গ, বক্তা মুকুটটি উদ্দিষ্ট ব্যক্তিকে পরিয়ে দিতে চাইছিল কেন? ঘ, এই প্রসঙ্গে ইন্দ্রকুমার কী মন্তব্য করে? ক হচ্ছে বক্তাকে, কাকে উদ্দেশ্য করে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে আলোচ্য অংশের বক্তা যুবরাজ চন্দ্রমাণিক্য, তিনি একথা রাজধরকে উদ্দেশ্য করে বলেছেন। খ, কোন মুকুটের কথা বলা হয়েছে? রাজধর আরাকান রাজকে কৌশলে আক্রমণ করে এবং জয়ের স্মারক হিসেবে তার মুকুটটি চেয়ে নেন, এখানে সেই মুকুটটির কথা বলা হয়েছে। গ, বক্তা মুকুটটি উদ্দিষ্ট ব্যক্তিকে পরিয়ে দিতে চাইছিল কেন? যুবরাজ রাজধরকে মুকুটটি পরিয়ে দিতে চান কারণ রাজধরই অতর্কিত আক্রমণ করে আরাকান রাজকে পরাস্ত করেন এবং জয়ের নিদর্শন হিসেবে আরাকান রাজের মাথার মুকুটটি নিয়ে আসেন। যেহেতু এই জয়ের পুরো কৃতিত্বই রাজধরের, তাই যুবরাজ মনে করেন এই মুকুটটি পরার অধিকারও একমাত্র রাজধরের। ঘ, এ প্রসঙ্গে ইন্দ্রকুমার কী মন্তব্য করেন? ইন্দ্রকুমার রাজধরের এই জয়কে মূল্য দিতে নারাজ, কারণ ক্ষত্রিয়ের ধর্ম হলেও সামনাসামনি যুদ্ধ করে জয়লাভ করা। রাজধর সেই নিয়ম লঙ্ঘন করে বিনা যুদ্ধে কৌশলে আরাকান রাজকে পরাস্ত করেন। ইন্দ্রকুমার যুবরাজের রাজধরের প্রতি এত প্রশংসা শুনতে চাইছেন না। ইন্দ্রকুমার যুবরাজ যুদ্ধের সময় বিপদে পড়লে নিজের প্রাণ তুচ্ছ করে যুবরাজকে বাঁচান। রাজধরের মতো যুদ্ধক্ষেত্র থেকে তিনি পালিয়ে যাননি, কিন্তু যুবরাজ ইন্দ্রকুমারের কাজের কোনো রকম স্বীকৃতি না দিয়ে রাজধরের উচ্ছ্বসিত প্রশংসা করাতে ইন্দ্রকুমার অত্যন্ত অভিমান বোধ করেন। এবার এসছি 5 নম্বরে। আগুন যদি লাগাতে হয় তো নিজের ঘরের চালটা সামলে লাগাতে হবে। ক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল? খ, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে কোথায় আগুন লাগাতে চেয়েছিল? গ, প্রসঙ্গ কী? ঘ, বক্তার বক্তব্য কী? ক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে আলোচ্য অংশটি ধুরন্ধর রাজধরকে উদ্দেশ্য করে বলেছিল। ধুরন্ধর হচ্ছে রাজধরের মামাতো ভাই। খ, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে কোথায় আগুন লাগাতে চেয়েছিল? আরাকান রাজকে অতর্কিত আক্রমণ করে পরাস্ত করার ব্যাপারটি ইন্দ্রকুমার ও ঈশা খাঁ মেনে নিতে পারেন না। এ ব্যাপারে রাজধর অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং কিভাবে ইন্দ্রকুমার ও ঈশা খাঁকে জব্দ করা যায় তার পরিকল্পনা করতে লাগলো। সেই ধুরন্ধরকে দিয়ে আরাকান রাজের কাছে একটা চিঠি পাঠিয়ে জানাতে চায় যে সে যুদ্ধ থেকে অবসর নিয়েছে এবং যুদ্ধ সমাপ্ত করে সৈন্যরা শিবিরে ফিরতে ব্যস্ত।
সেই সময় যদি আরাকান রাজ আক্রমণ করে তবে ত্রিপুরার পরাজয় অবশ্যম্ভাবী। এভাবে শুধুমাত্র অভিমানবশত নিজের রাজ্যের ক্ষতি করার চেষ্টা করতে চেয়েছিল রাজধর। প্রসঙ্গ কি? ধুরন্ধর রাজধরের উপরোক্ত পরিকল্পনা শুনে অবাক হয়ে যায়। শুধুমাত্র ঈর্ষার বশবর্তী হয়ে কোনো লোক যে তার নিজের ঘরে আগুন লাগাতে চায় এ ব্যাপারটা ধুরন্ধরের বোধগম্য হয় না। তবুও সে রাজধরকে সতর্ক করার চেষ্টা করে। হচ্ছে বক্তার বক্তব্য কি? বক্তা ধুরন্ধরের বক্তব্য হলো এ ধরনের আগুন নিয়ে খেলা করার কোনো অর্থই হয় না। শুধুমাত্র ঈর্ষার বশবর্তী হয়ে নিজের রাজ্যের এত বড় ক্ষতি করা উচিত নয়। তবে ধুরন্ধর জানে যে রাজধর তার কোনো কথাই শুনবে না, তাই অবশেষে সে বন্ধুকে সতর্ক করে দিয়ে বলে যে আগুন নিয়ে খেলতে যাওয়ার আগে নিজের ঘরটাও আগুনে ছারখার হয়ে যাবে কিনা সেটা দেখতে। এই খেলাটা যে অন্যায় এবং ভয়ঙ্কর তা বলেও ধুরন্ধর রাজধরকে নিবৃত করার বা নিরত করার চেষ্টা করে। এইটা আমি তোমাদের এই 5টা কোয়েশ্চেন আলোচনা করলাম। তোমরা 5টা কোয়েশ্চেন একটু ভালো করে দেখে নিও। আর সব সময় একটাই কথা বলছি, নাটকটা পড়বে, কে কোন কথাটা বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এগুলোর কিন্তু গুরুত্ব আছে। এক ধরনের কথা অনেক সময় হয়, তোমরা যদি নাটকটা পড়ো না তাহলে তোমরা চরিত্রগুলো সম্পর্কে একটা আন্দাজ হবে। তখন তোমরা কথাগুলোকে কিন্তু বুঝতে পারবে যে এই চরিত্রের লোক কী ধরনের কথা বলতে পারে। তখন তোমাদের তাদেরকে খুঁজে বার করা সুবিধাজনক হবে। তাই তোমাদের বারবার বলছি, নাটকটা পড়ো, পড়ে নিয়ে তারপরে তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে পরে তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে পুরো নাটকটা তোমাদের ভালো মতো মুখস্থও হয়ে যাবে এবং পুরো দৃশ্যটা তোমাদের চোখের ওপর ভাসবে। কারণ এটা এমন কিছু বড় নাটক না, খুব ছোট নাটক। সুতরাং এটুকু পড়তে তোমাদের আশা করি কোনো অসুবিধে হবে না। আর চরিত্রগুলোর নামগুলোকে খুব ভালোভাবে মনে রাখবে। কে যুবরাজ, কে মধ্যম কুমার, কে ছোট রাজকুমার, কে তার মামাতো ভাই। আরাকান রাজের ভূমিকা খুব কম, ওইটুকু মনে রাখার দরকার। ইশাখা কে এবং ইশাখারও চরিত্র সম্পর্কে আমি পরে তোমাদের এদের চরিত্র নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? তাহলে আজকে আমি যা বললাম সেটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধে হলে আমাকে জানিও। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।